সুপ্রিয় ব্যবসা শিক্ষা শাখার একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি ভালো আছো। আজকের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। ইতোমধ্যে তোমরা 2022 সালের এইচএসসি ফাইনাল পরীক্ষার জন্য একটি শর্ট সিলেবাস পেয়েছো। এই সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, তোমরা যেমনটি বোর্ডে দেখতে পাচ্ছ, ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়টি নিয়ে আজকে আমি তোমাদের এর উপরে ক্লাস নেব। শুরুতেই এই অধ্যায়ের এই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই সংক্রান্ত বিষয় বা এই অধ্যায় আসলে কি পড়ানো হবে বা এর অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এর পরবর্তীতে তারপরে আমরা অঙ্কের যে তত্ত্বীয় যে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে দীর্ঘমেয়াদী অর্থায়ন। মূলত আমরা অর্থায়ন বা এই অর্থ সংস্থান বিষয়ে তিনটি মেয়াদ দেখি বা তিনটি মেয়াদী অর্থায়নের কথা তোমরা অলরেডি শুনেছ। একটি ছিল স্বল্প মেয়াদ, 2 নম্বর ছিল মধ্যমেয়াদ এবং 3 নম্বরে এই দীর্ঘমেয়াদ বা দীর্ঘমেয়াদী অর্থায়ন। আজকে আমি তোমাদের নিয়ে কথা বলবো। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন অর্থাৎ 5 বছর বা তার বেশি সময়, 5 বছর বা তার বেশি সময় যদি আমরা অর্থায়ন করি বা বেশি সময়ের জন্য যদি অর্থায়ন করি তাকে আমরা এই দীর্ঘমেয়াদী অর্থায়ন বলছি। মূলত বিভিন্ন কোম্পানি বা কর্পোরেশন বা সরকার অনেক সময় দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীর নিকট থেকে মূলধন সংগ্রহ করে। এই যে প্রক্রিয়া, এই দীর্ঘমেয়াদে যে এই মূলধন সংগ্রহ যে প্রক্রিয়া, এটিকে মূলত হচ্ছে আমরা এই দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে থাকি। তাহলে আমরা কি বলছি যে 5 বছর বা তার অধিক সময় এর জন্য কোম্পানিগুলো, কর্পোরেশন বা বিভিন্ন সংস্থা বা সরকার বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা বৈদেশিক সরকার বিনিয়োগকারীর নিকট থেকে যখন মূলধন সংগ্রহ করে তখন তাকে আমরা কি বলছি? দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই দীর্ঘমেয়াদী অর্থায়নের ভেতরে অন্তর্ভুক্ত যদি আমরা দেখি যে দীর্ঘমেয়াদের অন্তর্ভুক্ত মূলত দুটি বিষয় রয়েছে বা এটিকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের শ্রেণীর মধ্যেও নিতে পারি। ঠিক আছে, তার ভিতরে একটি রয়েছে হচ্ছে ঋণ মূলধন। ঠিক আছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্তর্ভুক্ত যে দুটো বিষয় রয়েছে তার ভিতরে একটি রয়েছে হচ্ছে ঋণ মূলধন। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠান মূলধন হিসেবে ঋণ সংগ্রহ করে, এটি কিন্তু দীর্ঘমেয়াদে সংগ্রহ করে থাকে। দ্বিতীয় সেটি হচ্ছে তোমরা জানো যেটাকে ইকুইটি মূলধন বলি আমরা বা শেয়ার মূলধন বলে থাকি। ইকুইটি বা শেয়ার মূলধন আমরা বলি, ইকুইটি বা শেয়ার মূলধন। তাহলে আমরা অর্থায়নের, দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্যাটাগরি যদি করি, যদি শ্রেণী করি, তাহলে আমরা দুইটি দেখতে পাই। একটা হচ্ছে ঋণ মূলধন, আরেকটি হচ্ছে ইকুইটি মূলধন বা শেয়ার মূলধন। এই ইকুইটি মূলধন বা শেয়ার মূলধনকে আমরা আবার দুটি অংশে ভাগ করি বা দুই প্রকার এটিকে আমরা বলতে পারি। একটি হচ্ছে সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার। 2 নাম্বার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তাহলে আমরা কি দেখছি যে দীর্ঘমেয়াদী যে অর্থায়ন রয়েছে এটিকে আমরা ক্লাসিফাই করছি। তাহলে আমরা বলছি প্রথমত এটা 2 ভাগ বা 2 প্রকার। একটা হচ্ছে ঋণ মূলধন বা ইকুইটি বা শেয়ার মূলধন, অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্তর্ভুক্ত বিষয়। এই ইকুইটি বা শেয়ার মূলধনকে আমরা আবার 2 ভাগে ভাগ করছি, একটা সাধারণ শেয়ার আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এই দীর্ঘমেয়াদী অর্থায়নের জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট, প্রথম জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট হচ্ছে বন্ড বা ঋণপত্র বা ঋণের দলিল। তাহলে কি বলছি আমরা? দীর্ঘমেয়াদী
দীর্ঘমেয়াদী অর্থায়নের জনপ্রিয় উৎস, এক খুবই জনপ্রিয়, তার ভিতর প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে বন্ড বা ঋণপত্র। এটি মূলত আজকের আলোচ্য বিষয় হবে। এই বন্ড নিয়ে আজকে আমরা কথা বলবো এবং বন্ডেরই অঙ্ক করব আমরা, আলোচনা শেষে সূত্র লিখে দেব এবং অবশ্যই আগামী দিন এগুলোর অঙ্ক আমি তোমাদের করে দেখাবো। তাহলে প্রথমেই আসি আজকে যে আলোচনা বিষয়, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের জনপ্রিয় উৎস, সেটি একটি হচ্ছে বন্ড। বন্ড কি বা ঋণপত্র কি? হোয়াট ইজ বন্ড? মূলত সরকার, কোম্পানি, মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ, বৈদেশিক সরকার বা মাল্টিন্যাশনাল কোম্পানি দীর্ঘমেয়াদে মূলধন সংগ্রহের জন্য যে ঋণের দলিল ইস্যু করে বিনিয়োগকারীর নিকট থেকে মূলধন সংগ্রহ করে তাকে আমরা বলছি বন্ড বা ঋণপত্র। আরও ডিটেলস বললে, বন্ড হচ্ছে একটি ঋণের দলিল বা ঋণপত্র, অর্থাৎ ঋণগ্রহীতা এবং ঋণদাতার মধ্যে একটি চুক্তিপত্র, যেটি কি করে ইস্যুকারী প্রতিষ্ঠান বা ঋণ গ্রহীতা বা যিনি মূলধন গ্রহণ করবেন তিনি ইস্যু করে বিনিয়োগকারীর নিকট থেকে কি করছে? মূলধন সংগ্রহ করছে। তাকে আমরা বলছি ঋণের দলিল, ঋণপত্র বা বন্ড। অর্থাৎ এটি একটি চুক্তিপত্র। এটি মূলত যিনি ঋণ গ্রহণ করবেন, যিনি যে প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করবেন, সেই প্রতিষ্ঠান, সেই সরকার, সেই কর্পোরেশন, সেই কোম্পানি এটি ইস্যু করবেন এবং বিনিয়োগকারী যিনি মূলধন সরবরাহ করবে তিনি এটি ক্রয় করবেন। এটি একটি ঋণের দলিল, যাকে আমরা বলছি বন্ড। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এটা ক্লিয়ার। সেটিও তাহলে আমরা এক কথায় যদি বলি তাহলে বন্ড হচ্ছে একটি ঋণের দলিল, একটি চুক্তিপত্র, যেটি বাজারে ইস্যু করে কর্পোরেশন বা কোম্পানিগুলো কি করে? দীর্ঘমেয়াদে মূলধন সংগ্রহ করে বিনিয়োগকারীদের নিকট থেকে, এবং এটিকে আমরা সংক্ষেপে ঋণের দলিল বলি। ঠিক আছে, এই বন্ডের প্রথমে যেটি আমরা জানবো যে বন্ড কারা ইস্যু করতে পারে। বন্ড কে ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারে? সবাই চাইলে বন্ড ইস্যু করতে পারবে না। অর্থাৎ জনগণ, সাধারণ জনগণ যদি মনে করে আমি বন্ড ইস্যু করে মূলধন সংগ্রহ করব, পারবে না। তাহলে কারা ইস্যু করতে পারবে? ইস্যুকারী কর্তৃপক্ষ কারা সেটি আমরা দেখব। তাহলে প্রথমে দেখব আমরা কি, যে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা। এক নম্বরে আসি আমরা। তাহলে ইস্যুকারী কর্তৃপক্ষ, ইস্যুকারী কর্তৃপক্ষ। ওকে, প্রথমে যদি আমরা দেখি তাহলে এক নম্বরে আমরা পাবো সেটি হচ্ছে সরকার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সরকার সবার প্রথম ইস্যুকারী কর্তৃপক্ষ হচ্ছে সরকার। সরকার চাইলেই বন্ড ইস্যু করে দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ করতে পারবে। যে কোনো সংকট মোকাবেলা করার জন্য, যে কোনো বড় কোনো অবকাঠামো নির্মাণের জন্য, সরকারি চাহিদা পূরণের জন্য সরকার এই বন্ড ইস্যু করতে পারবে। দুই নম্বরে যদি আমরা দেখি সেটি হচ্ছে কর্পোরেশন। কর্পোরেশন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা প্রতিষ্ঠান বা কর্পোরেশন, বড় প্রতিষ্ঠান কোম্পানি, কর্পোরেট কোম্পানি, তারা কি করতে পারবে? বন্ড ইস্যু করতে পারবে। তিন নম্বর যদি আমরা দেখি সেটি হচ্ছে মিউনিসিপ্যাল। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ সরকারের বিভিন্ন সংস্থা রয়েছে, সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, এজেন্সি রয়েছে, সিটি কর্পোরেশন আছে, পৌরসভা রয়েছে। ঠিক আছে, এরা চাইলে কি করতে পারবে? এই বন্ড ইস্যু করতে পারবে। এরপরে দেখি আমরা সেটি হচ্ছে বৈদেশিক কোম্পানি বা বৈদেশিক সরকার
এই বন্ড ইস্যু করতে পারবে। কি দেখছি আমরা, সেটা বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি, তোমরা যেটাকে অনেক সময় মাল্টিন্যাশনাল কোম্পানি বলে থাকো বা ফরেন কোম্পানি আমরা বলতে পারি, তারাও কিন্তু চাইলে কি করতে পারবে, এই বন্ড ইস্যু করে মূলধন সংগ্রহ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখলাম যে ইস্যুকারী কর্তৃপক্ষ। এবার আমরা দেখব কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের এই অধ্যায়ের অঙ্কের সাথে সংশ্লিষ্ট, সেটি হচ্ছে এই বন্ডের শ্রেণীবিভাগ। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করবে। তাহলে আমরা দেখব বন্ডের শ্রেণীবিভাগ। তো এই শ্রেণীবিভাগ করার জন্য কয়েকটি ভিত্তিতে এটাকে শ্রেণীবিভাগ করা হয়েছে। তার ভিতর প্রথমে যেটি আমরা দেখব, প্রতিষ্ঠানের ভিত্তিতে, অর্থাৎ ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে এই বন্ডের ক্রাইটেরিয়া প্রকারভেদ। ইস্যুকারী প্রতিষ্ঠান, ঠিক আছে, অর্থাৎ কে ইস্যু করবে তার ভিত্তিতে এই বন্ডের শ্রেণীবিভাগ রয়েছে। তাহলে প্রতিষ্ঠানের ভিত্তিতে বা ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে 1 নম্বরই আমরা যেটি বলি সেটা ট্রেজারি বন্ড। ট্রেজারি বন্ড মনে রাখবো আমরা, ট্রেজারি এই শব্দটির সাথে সরকার সংশ্লিষ্ট, অর্থাৎ যেটাই ট্রেজারি সেটাই সরকারি ফান্ড বা সরকারি, ঠিক আছে। তাহলে ট্রেজারি বন্ড মানে হচ্ছে যেটি মূলত সরকার যে বন্ডটি ইস্যু করে, যে বন্ডটি বিক্রি করে মূলধন সংগ্রহ করে বা ইস্যু করে মূলধন সংগ্রহ করে বা টাকা সংগ্রহ করে, তাকে আমরা কি বলছি, ট্রেজারি বন্ড। 2 নম্বরে যদি আমরা দেখি, যেহেতু কোম্পানি যেগুলো ইস্যু করে সেগুলোকে আমরা বলছি কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড অর্থাৎ বিভিন্ন কর্পোরেশন, বিভিন্ন কোম্পানি বা কর্পোরেট বড় প্রতিষ্ঠানগুলো যখন ইস্যু করে, বন্ড ইস্যু করে, তখন তাকে আমরা কি বলছি, কর্পোরেট বন্ড। 3 নম্বরে যদি আমরা দেখব, যে একটু আগে আমরা দেখেছি, সেটি হচ্ছে যে মিউনিসিপ্যাল বন্ড। মিউনিসিপ্যাল বন্ড অর্থাৎ কি, যখন সরকারের বিভিন্ন এজেন্সি, সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা, বিভিন্ন সিটি কর্পোরেশনগুলো যখন তারা বন্ড ইস্যু করবে এভাবে করে, তখন তাকে আমরা কি বলছি, মিউনিসিপ্যাল বন্ড। এরপরে যদি আমরা দেখি বৈদেশিক বন্ড। বৈদেশিক বন্ড, বৈদেশিক রাষ্ট্র সরকার যদি বন্ড যখন বিক্রি করবে বা ইস্যু করবে, তখন তাকে আমরা বলছি বৈদেশিক বন্ড। তাহলে একটু আগে আমরা দেখলাম যে ইস্যুকারী প্রতিষ্ঠান দেখলাম একটু আগে 4টি, এবং তাদেরই ক্যাটাগরিতে যখন আমি বন্ডকে ভাগ করছি, তখন দেখছি বন্ডের প্রকারভেদ 4 প্রকার। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব জামানতের ভিত্তিতে বন্ড মূলত 2 প্রকার। কিসের ভিত্তিতে, জামানত। জামানতের ভিত্তিতে, জামানতের ভিত্তিতে বন্ডকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে জামানত যুক্ত, জামানত যুক্ত বন্ড, ঠিক আছে। জামানত অর্থাৎ যে বন্ড ইস্যু করার সময় বা অর্থ সংগ্রহের সময় জামানত রাখতে হবে বা জামানত দিয়ে মূলধন সংগ্রহ করতে হবে, তখন তাকে আমরা বলছি জামানত যুক্ত বন্ড। 2 নাম্বার হচ্ছে জামানতবিহীন, জামানতবিহীন বন্ড অর্থাৎ কি, যেখানে যে বন্ড ইস্যু করার জন্য জামানতের প্রয়োজন পড়ে না, সেগুলোকে আমরা জামানতবিহীন বন্ড বলি। এবার আসি আমরা মেয়াদের ভিত্তিতেও কিন্তু বন্ডকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মেয়াদের ভিত্তিতে, মেয়াদের ভিত্তিতে, ঠিক আছে। তার ভিতরে একটা হচ্ছে মেয়াদযুক্ত, মেয়াদযুক্ত বা পরিশোধযোগ্য, পরিশোধযোগ্য। তাহলে কি বলছি আমরা, মেয়াদের ভিত্তিতেও কিন্তু 2 ধরনের। একটা হচ্ছে আমরা কি বলছি, মেয়াদযুক্ত অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ থাকবে, এক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং সেটাকে আমরা পরিশোধযোগ্য বন্ড বলি। এবার দেখছি আমরা মেয়াদবিহীন, মেয়াদবিহীন বা অপরিশোধযোগ্য, ঠিক আছে। তাহলে কি দেখছি আমরা, মেয়াদবিহীন বা অপরিশোধযোগ্য বন্ড, ঠিক আছে। তাহলে মেয়াদের ভিত্তিতে আমরা দেখলাম যে বন্ড 2 ধরনের। এবার আমরা দেখব অন্যান্য কিছু বন্ড রয়েছে। অন্যান্য বন্ড অর্থাৎ এই যে 3টি ভিত্তি বললাম, একটা হচ্ছে ইস্যুকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের ভিত্তিতে, একটি হচ্ছে জামানতের ভিত্তিতে, আর একটি আমরা দেখলাম মেয়াদের ভিত্তিতে। এই 3 ক্যাটাগরির বাইরেও আমরা কিছু অন্যান্য বন্ড দেখতে পাই। তার ভিতরে 1 নম্বর হচ্ছে কুপন বন্ড। কুপন বন্ড মূলত বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এই বন্ড ইস্যু করে কুপন বন্ড।
ঠিক আছে, কুপন বন্ড অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হার থাকবে যেটি কুপন আকারে থাকবে এবং প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট পরিমাণ হার থাকবে যেটাকে আমরা কি বলছি, কুপন বন্ড বলছি। অর্থাৎ ইস্যুকারী প্রতিষ্ঠান বিনিয়োগকারী যিনি বিনিয়োগকারী হবেন তিনি নির্দিষ্ট হারে কি পাবেন, সুদ পাবেন, যেখানে যেটিকে কুপন সুদের হার বলা হয়ে থাকে। সেই কুপন হার সংশ্লিষ্ট বা সংযুক্ত যে বন্ড তাকে আমরা কি বলছি, কুপন বন্ড বলছি। এরপরে আমরা আছি 2 নাম্বার হচ্ছে নিবন্ধিত বন্ড। নিবন্ধিত বন্ড, ঠিক আছে। এক্ষেত্রে ইস্যুকারী যে প্রতিষ্ঠান তার নাম, ঠিকানা, তারিখ, সুদের হার বা অন্যান্য বিষয় যখন একটা রেজিস্টারে লিপিবদ্ধ করে ইস্যু করা হয় তখন তাকে আমরা কি বলছি, নিবন্ধিত বন্ড। আমি আবার কি বলছি, যে ইস্যুকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা বা ইস্যুর তারিখ বা মেয়াদ বা সুদের হার এই সংশ্লিষ্ট বিষয়গুলো যখন একটা রেজিস্টারে লিপিবদ্ধ করে নিবন্ধন করে বন্ড ইস্যু করা হয় তখন তাকে বলা হচ্ছে কি, নিবন্ধিত বন্ড। এরপরে 3 নম্বর দেখছি আমরা, সেটি হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বা শূন্য কুপন বন্ড। জিরো কুপন বা শূন্য কুপন বন্ড, ঠিক আছে। অর্থাৎ যেখানে কোনো কুপন থাকবে না। একটু আগে আমরা বলেছিলাম কুপন বন্ড মানে কি, সুদের হার যুক্ত, নির্দিষ্ট সুদের হার যুক্ত বন্ডকে মূলত কুপন বন্ড বলছি আমরা। তাহলে জিরো কুপন বন্ড মানে যেখানে কোনো প্রকার কুপন হার থাকবে না, তার মানে কি শূন্য কুপন বন্ড। তার মানে কি, যেখানে কোনো প্রকার সুদের হার থাকবে না, অর্থাৎ সুদের হারবিহীন যে বন্ড তাকে আমরা কি বলছি, জিরো কুপন বন্ড বা শূন্য কুপন বন্ড। এগুলো নিয়ে আমরা যখন অঙ্ক করব তখন আরও বিস্তারিত কথা বলবো। তাও একটু জিনিস মনে রাখো, সেটি হচ্ছে এই যে বন্ড ইস্যু, এই যে বিক্রয়, এই বিক্রয়ের কিন্তু 3টি প্রক্রিয়া আছে, 3টি প্রসেস রয়েছে। তার ভিতরে একটি হচ্ছে সমহার, একটি অবহার, একটা হচ্ছে অধিহার। তোমরা জানো যে সমহার মানে হচ্ছে যে মূল্য, অভিহিত মূল্য বা লিখিত মূল্যে ইস্যু করাকে সমহারে ইস্যু বলে। লিখিত মূল্য বা বাজার মূল্য, অভিহিত মূল্যে যদি সরাসরি ইস্যু করা হয় তখন তাকে আমরা কি বলছি, সমহারে ইস্যু। যদি কম মূল্যে অর্থাৎ অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে যখন ইস্যু করা হচ্ছে বা বিক্রয় করা হচ্ছে তখন তাকে আমরা বলছি অবহারে ইস্যু। আর উল্টোটি অর্থাৎ অভিহিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে যখন ইস্যু করা হচ্ছে তখন তাকে আমরা কি বলছি, অধিহারে ইস্যু। এই জিরো কুপন বন্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বন্ডটি সবসময় হয় অবহারে ইস্যু করা হয়। আমি আবার বলছি, এই জিরো কুপন বন্ডের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সবসময় অবহারে ইস্যু করা হয়, অর্থাৎ কি অভিহিত মূল্য অপেক্ষা কম মূল্যে। এরপরে আসি আমরা জাঙ্ক বন্ড। জাঙ্ক বন্ড এটি মনে রাখবে তোমরা, সেটি হচ্ছে মূলত উচ্চ ঝুঁকি সম্পন্ন, উচ্চ ঝুঁকি এবং উচ্চ আয় সম্পন্ন যে বন্ড, অর্থাৎ যে ক্ষেত্রে বিনিয়োগকারীর জন্য ঝুঁকি বেশি কিন্তু আয়ের হারটাও বেশি থাকবে তাকে আমরা কি বলছি, জাঙ্ক বন্ড বলছি। এবার লাস্ট 5 নম্বর যেটি আমরা দেখব সেটা হচ্ছে কল বন্ড, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের, সে বিনিয়োগকারী ইস্যুকারী প্রতিষ্ঠান মেয়াদ শেষের আগে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই বন্ড যা বিনিয়োগকারীকে কল করতে পারেন, ডাকতে পারেন এবং তার বন্ড ফেরত চাইতে পারেন। এক্ষেত্রে এটাকে আমরা কি বলছি, কল বন্ড বলছি। কল কল মানে তোমরা জানো ডাকা বা তলব বা তলবি বন্ড আমরা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই বন্ডের আমাদের এই অধ্যায়ে কাজটা কি, মূলত এই যে বন্ড নিয়ে পড়ছি আমাদের আসলে কাজটা কি হবে, আমাদের ম্যাথমেটিক্যাল বিষয়ের প্রয়োগটা কি হবে। প্রয়োগটা হবে এরকম, সেটা হচ্ছে আমাদের বন্ডের মূল্য নির্ণয় করতে হবে এবং প্রকৃত মূল্য যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে হবে। এবং এই অন্তর্নিহিত মূল্য নির্ণয় করার ক্ষেত্রে সময় আমাদের যে কী করতে হবে, অন্তর্নিহিত মূল্যের সাথে বাজার মূল্য, এই বাজার মূল্যের তুলনা করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে কি আমরা বন্ডে বিনিয়োগ করব কি করব না, বা কোন কোম্পানির বন্ডে বা কোন প্রতিষ্ঠানের বন্ডে আমরা বিনিয়োগ করব, এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করব কিন্তু আমরা এই অধ্যায়ে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে বন্ডের যে মূল্য বা প্রকৃত মূল্য নির্ণয় করার সময় আমাদের কিছু কিছু বিষয় খেয়াল করতে হবে
এবং কি কি সূত্র প্রয়োগ করতে হবে এখন আমি তোমাদের সেগুলো লিখে দেব, তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখে নেবে। প্রথমেই যে বিষয় আমি খেয়াল করব সেটি হচ্ছে কুপন সুদের হার আছে কিনা, অর্থাৎ কুপন সুদের হার ও মেয়াদ যুক্ত বন্ডের মূল্য নির্ণয়। তাহলে আমরা কি বলছি দেখো, এক হচ্ছে কুপন সুদের হার আর একটা হচ্ছে মেয়াদযুক্ত বন্ডের মূল্য নির্ণয় করব আমরা কিভাবে। কুপন সুদের হারও থাকবে, মেয়াদও থাকবে, সেই বন্ডের মূল্য নির্ণয় করব আমরা কিভাবে দেখো, আমরা সূত্র লিখব, মনে রাখবো, সেটা B0 সমান INT ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস R টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই R প্লাস MV ডিভাইডেড বাই 1 প্লাস R টু দ্য পাওয়ার n। তাহলে কি সূত্র লিখেছি দেখো, B0 সমান INT মানে সুদের পরিমাণ, সুদের হার নয়, I মানে সুদের হার, INT মানে হচ্ছে সুদের পরিমাণ, ঠিক আছে। তাহলে INT ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস R টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই R প্লাস MV ম্যাচিউরড ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস R টু দ্য পাওয়ার n। এখন আমি এগুলো লিখে দিচ্ছি কোনটা কী জিনিস। প্রথমেই যদি আমরা দেখি আসলে B0 সমান যেটা আমরা বলি সেটা হচ্ছে ভ্যালু অফ বন্ড, ভ্যালু অফ বন্ড বা বন্ডের মূল্য। এরপরে যদি আমরা দেখি দেখো INT মানে হচ্ছে সুদের অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বা সুদের পরিমাণ। এরপরে দেখো এখানে আছে n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার বা মেয়াদ, ঠিক আছে। এরপরে লিখেছি এখানে R, দেখো R লিখেছি, R মানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার। এরপর লিখেছি দেখো MV বা ম্যাচিউরড ভ্যালু, ম্যাচিউরড ভ্যালু বা মেয়াদ শেষের মূল্য, মেয়াদ শেষের মূল্য। ওকে, তাহলে আমি এই তথ্যগুলো তোমাদের লিখে দিলাম, ঠিক আছে। এরপরে আসি আমরা দ্বিতীয় সূত্রে, সেটি হচ্ছে এক্ষেত্রে একটি বিবেচ্য বিষয় আছে, বিশেষ দ্রষ্টব্য, তোমরা এটি লিখে রাখো। সেটা হচ্ছে অঙ্কে যদি MV সম্পর্কে কোনো তথ্য দেয়া না থাকে তবে FV বা ফেস ভ্যালু বা অভিহিত মূল্যই হবে MV বা ম্যাচিউরড ভ্যালু, মনে রাখবো আমরা। তাহলে কি হবে, অঙ্কে যদি MV বা ম্যাচিউরড ভ্যালু সম্পর্কে কোনো তথ্য দেয়া না থাকে তবে FV বা ফেস ভ্যালু বা অভিহিত মূল্য, অর্থাৎ কি বন্ডের যে লিখিত মূল্য বা অভিহিত মূল্য, যেটাকে আমরা ফেস ভ্যালু বলি বা FV বলি, সেটি মূলত হয়ে যাবে কি MV। এটি আমরা মনে রাখবো। এরপরে আমরা দ্বিতীয় সূত্রে যাই, তোমরা অবশ্যই লিখে নিয়েছো এগুলা। এরপর আমরা দ্বিতীয় সূত্র যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে যদি মেয়াদবিহীন হয়, তাহলে দেখি আমরা মেয়াদবিহীন সুদের হার যুক্ত বন্ডের মূল্য নির্ণয়, ঠিক আছে। এবার একটু আগে আমরা দেখলাম কি মেয়াদ যুক্ত সুদের হার যুক্ত, এবার কি দেখছি আমরা মেয়াদবিহীন সুদের হার যুক্ত। তাহলে কি দেখবো আমরা দেখো, B0 সমান INT ডিভাইডেড বাই R। আগের সূত্রে আমরা এগুলো কোনটা কি মিনস করে এটা লিখে দিয়েছি আমরা। B0 সমান ভ্যালু অফ বন্ড, ইন্টারেস্ট সমান হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বা সুদের পরিমাণ, আর R মানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে এগুলো সম্পর্কে আর ডিটেলস লেখার প্রয়োজন পড়ছে না। এবার আসি আমরা 3 নম্বর লাস্ট
সেটি হচ্ছে যদি 0 কুপন বন্ড হয় বা 0 কুপন বন্ড, 0 কুপন বন্ডের মূল্য নির্ণয়, অর্থাৎ বন্ডটি যদি 0 কুপন বন্ড হয়, অর্থাৎ যেখানে সুদের হার দেওয়া থাকবে না, একটু আগে আমরা বলেছি, সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে MV ডিভাইডেড বাই 1 প্লাস R টু দ্য পাওয়ার N। তাহলে এই হলো সূত্র। এগুলো সম্পর্কে তোমরা জানো, MV মানে ম্যাচিউরড ভ্যালু, R মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর N হচ্ছে নাম্বার অফ ইয়ার বা মেয়াদ। তাহলে এই হচ্ছে তোমাদের 3টি সূত্র বন্ডের মূল্য নির্ণয়ের। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা এই অধ্যায় 6ষ্ঠ অধ্যায়ের জানলাম দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, দীর্ঘমেয়াদী অর্থায়নের যে শ্রেণী সেটি জানলাম। তার সাথে আমরা জানলাম কি যে বন্ড কি, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কি, এবং এই বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের জনপ্রিয় একটি উৎস। আরও একটি উৎস রয়েছে শেয়ার, তোমরা আগেই বলেছি আমি। তার সাথে রয়েছে যে ইস্যুকারী প্রতিষ্ঠান কারা ইস্যু করতে পারে বন্ড। তারপরে দেখলা তোমরা যে বন্ডের শ্রেণীবিভাগ এবং বন্ডের যে মূল্য নির্ণয় করবো, অর্থাৎ আমাদের যে এই অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে, যে অঙ্কের যে বিষয়গুলো রয়েছে, তার জন্য যে আমাদের যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে বন্ডের মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি 3টি সূত্র আমি তোমাদের তুলে দিলাম। অবশ্যই আগামী দিন নেক্সট ক্লাসে এই অধ্যায়ের প্রাসঙ্গিক অঙ্কগুলো তোমাদের আমি করিয়ে দিব, আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেক্ষেত্রে তোমাদের আরও 2-1টি সূত্র আমি তোমাদের লিখে দেব নেক্সট ক্লাসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, আরও অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করব, জানতে পারবে তোমরা। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।